এই এনসিপিআই এর জন্ম হলো পশ্চিমবঙ্গে। এই পার্টি নাকি 2023 সাল থেকে শুরু হয়ে গিয়েছে। এই যে ন্যাশনাল সিটিজেন পার্টি, সেই পার্টিটা কবে তৈরি করেছিলেন? এটা রেজিস্টার হয়েছিল 2022 সালে। কিন্তু পশ্চিমবঙ্গে এভাবে হঠাৎ করে একটা ডুবে থাকা পার্টি ভেসে উঠবে এবং এই বিপুল পরিমাণ আসন নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করে এই বিপুল পরিমাণ আসন সঙ্গে নিয়ে এই পার্টি যে আত্মপ্রকাশ করবে এইভাবে, তা কার্যত ভাবা ইম্পসিবল ব্যাপার ছিল, ইম্পসিবল ব্যাপার। এই যে ইলেকশন ছাড়া রাতারাতি 20 জন সাংসদ যোগদান করলো, নিশ্চয়ই তারা সব ব্যবস্থা করেই করেছে। যিনি বর্তমান প্রেসিডেন্ট আছেন তিনিই বলতে পারবেন। তৈরিটা তো আপনার হাত দিয়ে হয়েছিল, সেখানে খুশি হচ্ছে না যে রাতারাতি 20 জন সাংসদ পেয়ে গেল? এত ভালো লাগছে, এটা পার্টি বড় জায়গায় যাচ্ছে, ভালোই লাগছে। পার্থ ভৌমিক, জুন মালিয়া, শতাব্দী রায়, খলিলুর রহমান, শায়নী ঘোষ, তিনি তার সম্পূর্ণভাবে লুক চেঞ্জ করে ফেলেছেন, ফ্যাশন চেঞ্জ করে ফেলেছেন। দীপক অধিকারী, ভাবা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন কাকে কাকে ক্যান্ডিডেট করেছিলাম। এখন তো আপনি রিজাইন করেছেন, প্রেসিডেন্টের পদে কে রয়েছে? তিনি আপনাদের সঙ্গে নিশ্চয়ই চলে আসবেন খবরে। রাজ্যে 42টা লোকসভার মধ্যে 20টি আসন রয়েছে এই এনসিপিআই এর হাতে। দু সালে নাকি এই পার্টির প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু এই পার্টি সেই অর্থে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ ছিল না। গত 12 ঘন্টা থেকে 13 ঘন্টা আগে এই পার্টি সক্রিয় হয়ে ওঠে সোশ্যাল মিডিয়াতে। আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো একবার এই ফেসবুক পেজটা দেখুন, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া। যাই হোক, পার্টির নামটা তো আগে শোনা নেই, ফলে বারবার আমাকে এই মোবাইল ফোন দেখে বারবার পার্টির নামটা উচ্চারণ করতে হবে। এই পার্টির এতটাই ভাগ্য, এখানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলো না, কিন্তু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করেই 20টা সাংসদ। গোটা ভারতের ইতিহাসে অন্তত এমন ঘটনা ঘটেনি। তৃণমূল থেকে বিক্ষুব্ধ 20 সাংসদ মার্জ হয়ে গিয়েছে এই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যদি রাজনৈতিক মানচিত্রটা আমরা দেখি, সেখানে আমরা দেখতে পারবো রাজ্যে 42টা লোকসভার মধ্যে 20টি আসন রয়েছে এই এনসিপিআই এর হাতে। এই সেই তথ্য এবং সংশ্লিষ্ট তথ্যটি আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এবং সেখানে বলা হচ্ছে এনসিপিআই অর্থাৎ ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, তাদের হাতে 20টি আসন, বিজেপির হাতে 12টি আসন, এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হাতে 8টি আসন, কংগ্রেসের হাতে 1টি আসন এবং আরেকটি ভ্যাকেন্ট রয়েছে। আপনারা জানেন তৃণমূলের এক সাংসদ তিনি প্রয়াত হয়েছিলেন, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেটি আপাতত ফাঁকা রয়েছে সংশ্লিষ্ট সিটটি। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করেই এইভাবে আসন সংখ্যা পাওয়াটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। শুধু এখানেই শেষ নয়, এবার বলবো যে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের তরফে এই মুহূর্তে যে 20 জন সদস্য নাম লিখিয়েছেন এই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে, তাদের নামগুলো বলবো। কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন, শতাব্দী রায়, জগদীশ চন্দ্র বসুনিয়া, পার্থ ভৌমিক, প্রতিমা মণ্ডল, বাপি হালদার, মালা রয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শর্মিলা সরকার, অসিত কুমার মাল, দীপক অধিকারী বা দেব, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী, ইউসুফ পাঠান, রচনা ব্যানার্জি, আবু তাহের খান এবং শত্রুঘ্ন সিনহা। তাৎপর্যপূর্ণভাবে একটা ছবি আপনারা দেখুন। গতকালকে স্পিকার ওম বিড়লার সঙ্গে মিট করেন 16 থেকে 17 জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং তারপরেই তারা জানান তারা মার্চ করছেন ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে। যাই হোক, এই মর্মে কাকলি ঘোষ দস্তিদার বাইট দিয়েছেন এবং তিনি কি বলছেন একবার শুনে নিন। যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও 2-1 জন আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। আপনারা শুনলেন কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য। এই পার্টির অফিস এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি হাওড়াতে রয়েছে এবং হাওড়ায় সেখানে আপাতত সংশ্লিষ্ট পার্টি অফিসটি আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ফোর্স দ্বারা ঘিরে ফেলা হয়েছে। তার কারণ এখানে যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে গোটা পার্টি অফিস জুড়ে। অর্থাৎ এই এনসিপিআই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া
এদের ভবিষ্যৎ কি হবে? এরা কি পরবর্তী ক্ষেত্রে আবারও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন? এই যে 2029-এ যে নির্বাচন হবে আবার লোকসভা, সেখানে কি আবার নতুন করে আরেকটি পার্টির আমরা জন্ম দেখব পশ্চিমবঙ্গ নির্বাচনের ক্ষেত্রে? বা এমনকি এ আসন্ন যে সমস্ত পুরসভা নির্বাচনগুলো রয়েছে সেখানে কি এনসিপিআই প্রতিদ্বন্দ্বিতা করবে? কারণ তৃণমূল কংগ্রেসের তরফে এই মুহূর্তে ক্যান্ডিডেট খুঁজে পাওয়া অত্যন্ত দুষ্কর। তৃণমূল কংগ্রেসের তরফে আমরা যেটা আবারও বলছি, বারবার বলছি, যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করানোর মতো ক্যান্ডিডেট পর্যন্ত খুঁজে পাবে না এই তৃণমূল কংগ্রেস। এই আবহে দাঁড়িয়ে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন বুঝে উঠতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরিয়ে নিয়েছে একটা বিক্ষুব্ধ গোষ্ঠী, যেটা বিধায়ক গোষ্ঠী। তারা তৃণমূল কংগ্রেস নামে অলরেডি রয়েছে, তারা বিধানসভাতে কাজ করছেন এবং সেখানে যুক্ত হয়ে যাচ্ছেন বেশ কয়েকজন আরও আদি তৃণমূল, যেমন ফিরহাদ হাকিম বা অন্যান্য বেশ কয়েকজন। এমনকি শোনা যাচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও পর্যন্ত সংশ্লিষ্ট তৃণমূল কংগ্রেসের সঙ্গে, অর্থাৎ যে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রেবেলা তার বাড়িতে বৈঠক করছেন। সে বৈঠকে আমরা দেখতে পাচ্ছি ডেরেক ওব্রায়েন, শোভনদেব চট্টোপাধ্যায় বা অন্যদিকে দাঁড়িয়ে একাধিক যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, তারা অংশগ্রহণ করছেন মিটিংয়ে। কিন্তু একটা অন্ধকার ভাব রয়েছে, অন্ধকার ভাব, কোনো কিছু স্পষ্ট হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত ছুটতে হচ্ছে ইডির কাছে, সিবিআই এর কাছে অথবা সিআইডির কাছে। এই হচ্ছে অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে হাত পড়ে গিয়েছে, তার মধ্যেই নতুন এক পার্টির জন্ম। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ভেঙে গিয়ে তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির এবং তার পাশাপাশি বেশ কিছু অংশ তারা যুক্ত হয়ে গিয়েছিলেন জনতা উন্নয়ন পার্টিতে, আম জনতা উন্নয়ন পার্টিতে, যার প্রধান ছিলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির ইতিমধ্যে জিতে গিয়েছেন ঠিকই, কিন্তু নতুন করে আরেকটি পার্টির উদ্ভব ঘটেছিল গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। এবার আমরা দেখতে পাচ্ছি বিধানসভা নির্বাচনের পরবর্তী অংশে, মানে পোস্ট বিধানসভা নির্বাচন বা পোস্ট অ্যাসেম্বলি ইলেকশন, এই এনসিপিআই এর জন্ম হলো পশ্চিমবঙ্গে। এই পার্টি নাকি 2023 সাল থেকে শুরু হয়ে গিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এভাবে হঠাৎ করে একটা ডুবে থাকা পার্টি ভেসে উঠবে এবং এই বিপুল পরিমাণ আসন নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করে, এই বিপুল পরিমাণ আসন সঙ্গে নিয়ে এই পার্টি যে আত্মপ্রকাশ করবে এইভাবে, তা কার্যত ভাবা ইম্পসিবল ব্যাপার ছিল, ইম্পসিবল ব্যাপার। রাজনীতিতে চিরবন্ধু এবং চিরশত্রু বলে কিছু হয় না। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, সঙ্গে আমি রিয়া। এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি আজ থেকে 3-4 বছর আগে একটি পার্টি স্বাধীনভাবে ভারতবর্ষ তৈরি করেছিলেন, এনসিপিআই। সেই পার্টির প্রেসিডেন্ট ছিলেন, বর্তমানে প্রেসিডেন্টের পদে তিনি আর নেই, শিউলি কুণ্ডু এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। দিদি, বেঙ্গল লিবার্টিতে আপনাকে স্বাগত। প্রথমত জানতে চাইবো, এই যে ন্যাশনাল সিটিজেন পার্টি, সেই পার্টিটা কবে তৈরি করেছিলেন? এটা রেজিস্টার হয়েছিল 2022 সালে। কোন লোকেশনে বা কে প্রেসিডেন্ট ছিল তৎকালীন? তখন আমি ছিলাম, ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম। কিছুদিন আগে আমি পার্টি থেকে রিজাইন করেছি। এখন যারা বর্তমান প্রেসিডেন্ট আছেন তারাই চালাচ্ছেন। আচ্ছা, আপনি যখন তৈরি করেছিলেন এই পার্টি, স্বাধীনভাবে পার্টি, কি চিন্তা ভাবনা থেকে তৈরি করেছিলেন? কারণ এখন দেখতে পাচ্ছি 2000, আপনি বললেন 2 বছর আগে তৈরি করেছিলেন, তখন তো অনেক 22 সালে তৈরি করেন, তখন তো অনেক পার্টি ছিল, একাধিক রাজনৈতিক পার্টি ছিল। তারপরেও কেন আপনার মনে হলো যে এই পার্টিটা দরকার রয়েছে? সেই সময় একটা মনে হয়েছিল, এখন সে কথা আলোচনা তো এখন ইম্যাটেরিয়াল, সেটা বলে তো এখন আর কোনো লাভ বেশি না, তখনকার ছিল। এখন বর্তমানে যারা আছে তারা এখন বর্তমান পজিশন, বর্তমান ভিউ, বর্তমান ব্যাপারটা বলবেন না। 2022 সালে কি মানে ইলেকশন কমিশনে রেজিস্টার ছিল? হ্যাঁ, একদম 2022 সালে এটা রেজিস্টার্ড হয়। তারপরে আমরা ত্রিপুরা ইলেকশনে পার্টিসিপেট করি এবং তারপরে 2023 সালে ত্রিপুরা ইলেকশনে আমরা পার্টিসিপেট করি। তারপরে বেঙ্গলের পঞ্চায়েত ইলেকশনেও কিছু কিছু জায়গায় আমরা পার্টিসিপেট করেছিলাম। এই যে ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে কখনো প্রার্থী দিয়েছেন আপনারা? পঞ্চায়েত ইলেকশনে প্রার্থী ছিল। রাজ্য মানে বাংলা ছাড়া আর কোন কোন রাজ্যেই অ্যাক্টিভ রয়েছে? ছিল। শোনা যাচ্ছে যে আসামেও খুব পপুলার ছিল এই পার্টিটা একটা। হ্যাঁ, কিন্তু পার্টি আমরা করিনি, মানে প্রার্থী কোথাও দিইনি। ত্রিপুরাতে দিয়েছিলেন? ত্রিপুরাতে প্রার্থী ছিল এবং ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েতে আপনারা প্রার্থী দিয়েছিলেন। এখন তো আপনি রিজাইন করেছেন, প্রেসিডেন্টের পদে কে রয়েছে? তিনি আপনাদের সঙ্গে নিশ্চয়ই চলে আসবেন খবরে। কিন্তু আছে, পদটা ফাঁকা নেই। না, পদ কেন ফাঁকা থাকবে? এই যে ইলেকশন ছাড়া রাতারাতি 20 জন সাংসদ যোগদান করলো, নিশ্চয়ই তারা সব ব্যবস্থা করেই করেছে। যিনি বর্তমান প্রেসিডেন্ট আছেন তিনিই বলতে পারবেন এটা।
তৈরিটা তো আপনার হাত দিয়ে হয়েছিল, সেখানে খুশি হচ্ছে না যে রাতারাতি 20 জন ভালো সাংসদ লাগছে পেয়ে তো, গেলেন? এত ভালো লাগছে, একটা পার্টি বড় জায়গায় যাচ্ছে, ভালোই লাগছে, অবশ্যই ভালো লাগছে। রিজাইন দিয়েছিলেন, আবার কি যোগদান করার কথা ভাবছেন? এখন পার্টি তো মজবুত হচ্ছে ধীরে না ধীরে। না, আমার পার্সোনাল কাজে আমি রিজাইন দিয়েছিলাম, তো সুতরাং আমি নিজের কাজে খুবই ব্যস্ত আছি। তখন পার্টিতে কে কে ছিল আপনি ছাড়া? আমি ছিলাম ফাউন্ডার প্রেসিডেন্ট, যে ফাউন্ডার জেনারেল সেক্রেটারি ছিলেন একজন সৈকত বসু, ট্রেজারার ছিলেন একজন, এরকম একটা ছিল, তারপরে স্টেট পুলিশ সব ছিল। আগে যোগাযোগ করা হয়েছে 2022-এ যখন পার্টিটা খুললেন, তখন অন্যান্য দল থেকে আমরা ক্ষুব্ধরা এনডিএর সাথে ছিলাম, পরবর্তীতে NDA -র সাথে ছিলেন। স্টেট থেকে কেউ যোগাযোগ করেছে, তৃণমূল, কংগ্রেস বা না না, বর্তমানে যারা রয়েছে? আমি থাকাকালীন তারপরে আর কিছু তারপর তো এখন যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে এটা হয়েছে, তাই। আপনি খবরটা কখন পেলেন যে 20 জন আপনার রিজাইন দেওয়া পার্টিতে যোগদান করছে রাতারাতি? যখন আপনার টিভিতে ফ্ল্যাশ হলো তখন। মানে আগে থেকে কিছু জানতেন না? না, আমি কি করে জানবো, আমি তো পার্টির প্রেসিডেন্ট নই, আমি কি করে জানবো। এখন দেখা যাচ্ছে সায়নী ঘোষ তিনি তার সম্পূর্ণভাবে লুক চেঞ্জ করে ফেলেছেন, ফ্যাশন চেঞ্জ করে ফেলেছেন। অন্যদিকে দাঁড়িয়ে শতাব্দী রায় তিনি অত্যন্ত বিক্ষুব্ধ এবং তৃণমূল কংগ্রেসের থেকে একদম শতহস্র দূরে তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন। দীপক অধিকারী, ভাবা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন কাকে কাকে ক্যান্ডিডেট করেছিলাম। রচনা বন্দ্যোপাধ্যায় ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। দিদি নম্বর 1-এ গিয়ে রুটি বেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতে করলেন, তারপর সাংসদ হলেন এবং তারপর কি হলো, তারপর তিনি দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে রচনা বন্দ্যোপাধ্যায়ের চেঞ্জিংটা। এগুলো ভাবলেও অবাক লাগে, কিন্তু বললাম না পলিটিক্সে চির বন্ধু এবং চির শত্রু বলে কিছু হয় না। পলিটিক্স একটা অন্য ধরনের অঙ্ক বা সমীকরণ। যে সমীকরণটা দেখলাম পলিটিক্সের অঙ্কতে এটাও বুঝিয়ে গেলাম যে একটা ডুবে থাকা পার্টি আচমকা 20টা সিট নিয়ে প্রকাশ্যে চলে এলো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করে। জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেললো। ভাবা প্র্যাকটিস করুন। হাওড়াতে একটা জায়গায় অফিস, জানা নেই, ফেসবুক পেজ নতুন করে খোলা হচ্ছে এবং প্রত্যেকটা ফেসবুক পেজে আমি খুব ইম্পর্টেন্টভাবে লক্ষ্য করছিলাম, এই ফেসবুক পেজটা এই মুহূর্তে সাজানো হচ্ছে এবং আহ্বান জানানো হচ্ছে পার্টিতে। এই যে দেখতে পাচ্ছি কাকুলি ঘোষ দস্তিদার, এখানে এই পার্টির লোগোটার মধ্যে রয়েছে তাদের কি কি দাবি রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, সুবিচার, অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে আর কি যাচ্ছে, এটা পার্টির লোগো, এটা জাতীয় পতাকার করা এরমভাবে গেরুয়া, সাদা, সবুজ দেওয়া এবং মাঝখানে কালো রঙের মধ্যে পেন এবং তার পাশে এরকম এই একটা লোগো দেওয়া রয়েছে। এটা নাকি ইলেকশন কমিশনের খাতাতেও আপাতত রেজিস্টার্ড রয়েছে এবং এর অফিসটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে হাওড়া সাকরাইলে অফিস। এই যে এইখানে রয়েছে সমস্ত কিছু ডিটেলস, হাওড়া সাকরাইলে অফিস, তারপরে তাদের বিভিন্ন রকম প্রোগ্রেস, তো এই সমস্ত কিছু দেওয়া রয়েছে। ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, এটা তাদের একদম ব্যাক পেপার। আচ্ছা, এখানে যারা ইতিমধ্যে বাইটস দিয়েছেন, এই যে কাকলি ঘোষ দস্তিদার, যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বা এখানে শতাব্দী রায়, তাদের এগুলো রয়েছে, তাদের ভিডিওগুলো পোস্ট করা হয়েছে। তার পাশাপাশি এই যে বাপি হালদার, তাকে সুস্বাগতম জানানো হচ্ছে। এখানে শর্মিলা সরকার, তাকে সুস্বাগতম জানানো হচ্ছে। এখানে প্রসূন বন্দ্যোপাধ্যায়, তাকে সুস্বাগতম জানানো হচ্ছে। এখানে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তাকে সুস্বাগতম জানানো হচ্ছে। এক এক করে দেখাচ্ছি আমি আপনাদের। অসিত কুমার মাল, সুস্বাগতম জানানো হচ্ছে, মানে গতকালকে সব হয়েছে। অরূপ চক্রবর্তী, তাকে জানানো হচ্ছে আহ্বান। রচনা ব্যানার্জি, তাকে পর্যন্ত আহ্বান জানানো হচ্ছে, সুস্বাগতম জানানো হচ্ছে। তারপরে এখানে মিতালি বাগ, তাকেও স্বাগতম জানানো হচ্ছে পার্টিতে। মালা রায়, তাকেও স্বাগতম জানানো হচ্ছে। এক এক করে কালীপদ সোরেন, পার্থ ভৌমিক, জুন মালিয়া, শতাব্দী রায়, খলিলুর রহমান, এই সবাইকে জানানো হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে স্বাগত জানানো হচ্ছে। আচ্ছা, এই স্পিকারের সঙ্গে কালকে মিটিংটা, সেই স্পিকারের সঙ্গে মিটিংয়ে আমি দেখতে পাচ্ছি ইউসুফ পাঠান দেব এবং প্রত্যেকেই রয়েছেন এবং সেই মিটিংয়ের ছবিটা তারা দিচ্ছেন, চিঠি জমা দিচ্ছেন, সমস্ত ছবিগুলো এখানে এই মুহূর্তে পোস্ট করা হয়েছে। ছবিগুলো যখন আমি বলছিলাম তখন আপনারা ডেফিনেটলি স্ক্রিনেও দেখতে পাচ্ছিলেন। ফলে এই সবটা মিলিয়ে না রাজনীতি তুঙ্গে, আমি আবারও বলছি, মানে রাজনীতিতে সবই সম্ভব এবং ডুবে থাকা পার্টি আচমকা আত্মপ্রকাশ করবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা নির্বাচনে লড়ে 20টা আসন নিয়ে, সেটা অন্তত পলিটিক্সে ভাবা যায়নি। যাই হোক, এই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, যাই হোক, এই নামটা বারবার স্মরণ করতে একটু সমস্যা তৈরি হচ্ছে, কারণ
অনেক কিছু বিষয় থেকেই যায়, অনেক কিছু ভাবনা চিন্তার বাইরে গিয়ে হয়, এবং যেহেতু পার্টিটা সম্পর্কে আমরা কেউই সেই অর্থে ওয়াকিবহল নই, ফলে একটু হয়তো সমস্যা হচ্ছে। যাই হোক, এই সমস্যা হয়তো কেটে যাবে, কারণ এই পার্টিটা এবার হয়তো মেন স্ট্রিম পলিটিক্সের সঙ্গে নাম লিখিয়ে ফেললো এবং খুব অ্যাগ্রেসিভভাবে হয়তো কাজ করবে। তবে দেখা যাক আসন্ন যে পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সেখানে এই পার্টি প্রতিদ্বন্দ্বিতা করে কিনা, এবং তার পাশাপাশি এই পার্টির পরবর্তী ক্ষেত্রে 2029 লোকসভাতে কি ভূমিকা থাকবে সেদিকেও আমাদের নজর থাকবে। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলেও লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।